নমস্কার। সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানের সঙ্গে আপনারা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। আর সত্যি আমাদের ভাবতে ভালো লাগে যে এত সফল মানুষ সমাজের বিভিন্ন সেক্টরের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, কলা কুশলী, খেলোয়াড়, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষেরা এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং তারা আমাদের কাছে চিঠি পাঠান, সশরীরে এসে উপস্থিত হন আমাদের কাছে। যে বছরের পর বছর এই অনুষ্ঠানে যে আপনারা উপকৃত হচ্ছেন, এটা ভাবতেই আমাদের খুব ভালো লাগছে। বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র এই তিনটি বিষয়ের ওপর পাণ্ডিত্য রেখে সঠিক প্রয়োগের মাধ্যমে ভারতবর্ষ ছাড়িয়ে প্রবাসী লক্ষ লক্ষ মানুষের দিনের পর দিন উপকার করে আসছেন। আর এহেন মানুষকে যথারীতি আমরা স্টুডিওতে স্বাগত জানাবো। একথা বলেই মহারাজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শ্রী শ্রী শিবশম্ভুর চরণে, দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ভক্তগণ, আজ আমি দ্বিতীয় রবি নিয়ে আলোচনা করব এবং চিঠির উত্তর দেব। দ্বিতীয় স্থানে যদি রবি থাকে, এটা লগ্ন ধরো, এর দ্বিতীয় যদি রবি থাকে, এটা ধরো লগ্ন, এর দ্বিতীয় যদি রবি থাকে, তবে কি হবে? দ্বিতীয় রবি থাকলে তার ধন, জাতক বা জাতিকার, পুরুষ বা নারী, সে যেই হোক, তার ধন নিয়ে, তার যানবাহন বা ভেহিকলস নিয়ে, তার সন্তান থেকে অশান্তি থাকবে। ধন নিয়ে, ধন কোনো ব্যাংকে রেখেছিল বা কোনো ফান্ডে রেখেছিল, সেখানে সঠিক সময় সেটা পাওয়া যাচ্ছে না, অথবা সে কোনো এমন বিনিয়োগ করেছে যার ফলে অনেক ক্ষতি বা লস হয়ে গেল, তার যানবাহন দুর্ঘটনায় পড়ল বা যানবাহনের পিছনে লাগাতার খরচা লেগে থাকে। আজকে গাড়ির এটা খারাপ, কালকে ওটা খারাপ, পরশু সেটা খারাপ হচ্ছে। আর সন্তান অবাধ্য হওয়া, সন্তান মনের মতো না হওয়া, সন্তান কথাবার্তা না শোনা, এইসব নিয়ে একটা অশান্তি তার মনে থাকে। বন্ধু আর আত্মীয়দের সাথে তার সদ্ভাব থাকে না। বন্ধু আত্মীয়রা হয় ভুল বোঝে, না হলে তাকে অভিমানী ভাবে, না হলে অহংকারী ভাবে। হয় ভুল বোঝে অথবা অভিমানী ভাবে বা অহংকারী ভাবে, যেভাবেই হোক, বন্ধু আর আত্মীয়দের সাথে তার সদ্ভাব থাকে না। সে স্বল্প বুদ্ধিযুক্ত হয়, তার বুদ্ধি একটু অল্প হবে। যদি দ্বিতীয় ভাবে রবি থাকে, তাহলে বুদ্ধিটাকে কমিয়ে দেয়। দ্বিতীয় রবি থাকলে একটু বুদ্ধিটা কমিয়ে দেয়। আর কি করে? পরাশ্রয়ী হয়ে পড়ে। সে অপরকে আশ্রয় করে সে যেন বাঁচতে চায়। কেমন ব্যাপার? সে একটা কিছু কিনতে যাবে, বললো চল আজ একটু যাবো নিউ মার্কেটে, আবার একা যাব, চল তুই একটু চল।
সবকিছুতে যেন একটা অপরকে আশ্রয় করা, যা কিছুই, একটা কোনো প্রপার্টি কিনবে, কোনো একটা ইকুইপমেন্টস কিনবে, কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবে, বা জীবনে যে কোনো সিদ্ধান্তে যা কিছু, একা তার সেলফ কনফিডেন্সটা কিন্তু কম থাকে, তার আত্মনির্ভরতা, নিজের প্রতি তার নির্ভরতা কম থাকে, সে একটু অপরকে যেন আশ্রয় করতে চায়। জাতক পিত্ত রোগী হয়, তোমরা রোগের কারণ জানো, সমস্ত শাস্ত্র ঘেটে রোগের 4 কারণ: বায়ু, পিত্ত, কফ, এগুলো তোমরা জানো। তো এই পিত্ত রোগী তার কিন্তু সমস্যাটা থাকে, তার কিন্তু এই অ্যাসিডিটি, অম্বল ইত্যাদি সমস্যা তার থাকে। চমৎকার চিন্তামণি গ্রন্থে বলা হয়েছে, রবি বলবান হয়ে ধনভাবগত হলে জাতক অতিশয় সৌভাগ্যবান হয়। বলবান হয়ে ধনগত হলে, তাহলে রবি সব থেকে বলবান কোথায়? এখানে। বলবান হয়ে ধনগত হলে তাহলে তোমার মীন লগ্ন হতে হবে। এটা মীন লগ্নের পক্ষে সম্ভব, কারণ মীন লগ্নেই কিন্তু রবি দ্বিতীয় বলবান। অথবা কর্কট লগ্নের পক্ষে সম্ভব, কর্কট লগ্নেও কিন্তু রবি বলবান। সিংহটা রবির মূল ত্রিকোণ, সিংহটা রবির মূল ত্রিকোণ স্থান, আর মেষটা তে রবি তুঙ্গস্থ, মেষে রবি তুঙ্গস্থ, সিংহে মূল ত্রিকোণ এবং স্বক্ষেত্র, নিজের ঘর। বলছে যে চমৎকার চিন্তামণি গ্রন্থে বলা হয়েছে, যদি রবি ধনভাবগত হয়, বলবান হয়ে, তাহলে সে অত্যন্ত সৌভাগ্যবান হয়। তার গৃহপালিত জন্তু দ্বারা সে সম্পদ বৃদ্ধি লাভ করে, তার অনেক যানবাহন বা ভেহিকেলস থাকে, তার ট্রান্সপোর্টের ব্যবসা, তার ট্রাভেল এজেন্সির ব্যবসা ভালো হবে, তার ট্রান্সপোর্টের ব্যবসা, ট্রাভেল এজেন্সির ব্যবসা ভালো হবে। পারিবারিক জীবনে স্ত্রীর সঙ্গে আর আত্মীয়র সাথে বিরোধ ঘটে, তার ধনভাগ্য ভালো হয়ে যায়। যদি মীন লগ্নে রবি দ্বিতীয় থাকে, যদি মীন লগ্নে রবি দ্বিতীয় থাকে, বা কর্কট লগ্নে রবি দ্বিতীয় থাকে, ধন সম্পদ, যানবাহন, অর্থ করিতে কোনো অসুবিধে হয় না, কিন্তু তার স্ত্রীর সাথে আর তার আত্মীয়দের সাথে বিরোধ সৃষ্টি হয়ে যায়, বিরোধ সৃষ্টি হয়। লোভের জন্য তার কর্ম নিষ্ফল হয়। এই ব্যক্তি যদি লোভকে সম্বরণ করতে পারে, এই ব্যক্তি যদি লোভকে সম্বরণ করতে পারে, লোভকে যদি সে জয় করতে পারে, সম্পূর্ণ না হোক আংশিক, তাহলে কিন্তু সে খুব সফলই থেকে যায়, তার কর্ম তবে নিষ্ফল হয় না। কিন্তু সে যদি লোভের বশে এসে যায়, তবে কিন্তু তার কর্ম নিষ্ফল হয়। কুন্তলী কল্পতরু, কুন্তলী কল্পতরু, এটা একটা গ্রন্থের নাম। এটা কে লিখেছিলেন? এটি ওড়িশার পুরীতে, ওড়িশার পুরীতে 1851 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে যজ্ঞেশ্বর মহারাজ এটি লিখেছিলেন। পুরীর যজ্ঞেশ্বর মহারাজ, যারা ওড়িশার সংস্কৃতির সাথে তোমরা পরিচিত, তোমরা জানবে ওড়িশার পুরীতে 1851 খ্রিস্টাব্দে যজ্ঞেশ্বর মহারাজ একটি গ্রন্থ লিখেছিলেন, যার নাম হচ্ছে কুন্তলী কল্পতরু। গ্রন্থটি আমার কাছে 3টি কপি এখনো আছে, সযত্নে আমার কাছে রাখা আছে। কুন্তলী কল্পতরু, এটি ওড়িয়া ভাষায় তিনি লিখেছিলেন এবং তিনি তার সংস্কৃত অনুবাদ করেছিলেন, বা আমরা এটা বলতে পারি তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন
তিনি পরে তার অনুবাদ ওড়িয়াতে করেছিলেন, আর পরবর্তী ক্ষেত্রে তার বাংলার অনুবাদ হয়েছিল, তার বাংলার অনুবাদ হয়েছে। এই কুন্তলী কল্পতরু গ্রন্থে বলছে, দ্বিতীয় ভাবগত রবির জন্য জাতকের শোভন মুখশ্রী হবে, তার মুখটি দেখতে বড় মাধুর্যপূর্ণ হবে, বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে, বড় জ্যোতির্ময় হবে। কারণ দ্বিতীয় ভাবটা হচ্ছে মুখমণ্ডল, দ্বিতীয় ভাবটা হচ্ছে মুখমণ্ডল। প্রথম ভাবটা হচ্ছে মস্তক, দ্বিতীয় ভাবটা হচ্ছে মুখমণ্ডল। তো দ্বিতীয় ভাব যদি রবি থাকে, বলছে তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকবে, সুন্দর হবে, মুখশ্রীটা শোভন হবে এবং রবির ন্যায় প্রকাশ যুক্ত হবে। দেখবে এক একজনের মুখ থেকে যেন কত সুন্দর, যেন একটা রবির ছটা বেরোচ্ছে, খুব ব্যক্তিত্ব সম্পন্ন। রবির ন্যায় তার কি হবে, মুখশ্রী একটা ছটা যুক্ত হবে। মুখে কোথাও তিল থাকবে, মুখে কোথাও তিল থাকবে, মুখমণ্ডলে তিল থাকবে। রবি বুধ যুক্ত হয়ে, যদি রবি আর বুধ এই ধনস্থানে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু অস্থির ধন হবে। রবি আর বুধ যদি এই ধনস্থানে যুক্ত হয়, তাহলে বুধাদিত্য যোগ, একথা সত্য, তার ধনটা অস্থির হবে। এই আছে, এই নেই, এই আছে, এই নেই। 15 লাখ টাকা তুমি জমিয়ে ফেললে 9 মাসে, 10 মাসে এসে দাঁড়ালো 5 লাখ, 11 মাসে তোমার কাছে পয়সাই নেই। আবার 7 মাস পর তোমার কাছে 19 লাখ টাকা এলো। এই আছে, এই নেই, অস্থির ধন হবে। ধন আসবে বারবার, যাবে বারবার, আসবে বারবার, যাবে বারবার। এবং সে স্ত্রী হেতু, সে স্ত্রী থেকে দুঃখ ভোগ করে। স্ত্রী তার কথা শোনে না, তার কথার অবাধ্য হয়। স্ত্রী কথা শোনে না, কথার অবাধ্য হয়, মুখে মুখে তর্ক করে, মুখে মুখে তর্ক করে, স্বামীকে সন্দেহ করে, স্বামীকে অযত্ন করে। স্বামীকে সন্দেহ করবে, স্বামীকে অযত্ন করবে, স্বামীকে ভক্তি করবে না, শ্রদ্ধা করবে না, মুখে মুখে তর্ক করবে, অবাধ্য হবে। রবি দ্বিতীয় পাপযুক্ত যদি হয়, রবির সাথে শনি চলে এলো, রবির সাথে রাহু চলে এলো, রবির সাথে কেতু চলে এলো, তাহলে আত্মীয় হানি হবে, তাহলে আত্মীয় হানি হবে। রবি শনি বা রাহু যুক্ত হয়ে যদি দ্বিতীয় থাকে, তাহলে সম্পূর্ণ ধন হানি হবে, তাকে একদম আর্থিক দিক থেকে তাকে ধরাশায়ী করে দেয়, তাকে ধরাশায়ী করে দেয়। আর যদি শুভ গ্রহ যুক্ত হয়, রবির সাথে যদি চন্দ্র যুক্ত হয়ে যায়, রবির সাথে শনি বা রাহু যুক্ত হলে, রবির সাথে যদি রাহু যুক্ত হয়, তাহলে ধনহানি। আর যদি রবির সাথে যদি চন্দ্র যুক্ত হয়, রবির সাথে যদি বৃহস্পতি যুক্ত হয়, তাহলে ধনবৃদ্ধি। অশুভ গ্রহ যুক্ত হলে ধনহানি, শুভ গ্রহ যুক্ত হলে ধন বৃদ্ধি হবে। দ্বিতীয়ভাবে রবির এই যে বর্ণিত ফলাফল, রবি কোন গ্রহে আছে, রবি কোন গ্রহের ঘরে আছে, তা শত্রু মিত্র, তুঙ্গস্থ নিচস্থ ইত্যাদির উপর নির্ভর করে। বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টিতে যদি রবি থাকে, তাহলে প্রচুর ধনাগম হয়। বৃহস্পতি আর চন্দ্রের দৃষ্টিতে রবি যদি ধনস্থানে থাকে, তাহলে প্রচুর ধনাগম হয়। আর যদি পাপগ্রহের দৃষ্টিতে থাকে, তাহলে পাপ ও পীড়াযুক্ত অনেক ধরনের রোগ হয়, মুখের ভেতরে রোগ হয়, মুখমণ্ডলে রোগ হয়, গলার কোনো রোগ হয়, চোখে রোগ হয়,
ধন নাশ হয়, যশ নষ্ট হয়, মান যশ পাওয়া যায় না, নিজে কাজ করতে করতে কাজের উপরে কনফিডেন্স পাওয়া যায় না, আর নিজের ব্যক্তিত্বটা বারবারই যেন শর্টেজ মনে হয়, যে ব্যক্তিত্ব আমার কম হয়ে যাচ্ছে, ব্যক্তিত্বটা আমার ঠিক সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না, এই ব্যক্তিত্বজনিত সমস্যা থাকে। রবি যদি দ্বিতীয় ঘরে শনি যুক্ত হয়ে যায়, এরা অযথা অকারণে ধন নষ্ট করে, অকারণে ধন নষ্ট করে। রবি যদি রাহু দ্বারা দ্বিতীয় ঘরে থাকে, এরা অকারণে ধন নষ্ট করে। দেখো, জীবনের সবকিছু থেকে এক পজিটিভিটি আমাদের খুঁজতে হবে। রবি যদি রাহু দ্বারা দ্বিতীয় ঘরে থাকে, এরা অযথা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ে, বন্ধুদের দ্বারা এরা অত্যন্ত ভাবে পরিচিত হয়ে যায় বা খারাপ সঙ্গে পড়ে যায়, অযথা বিবাদ বিতণ্ডা ঝগড়াঝাটি মামলা মকদ্দমা জড়িয়ে পড়ে। পজিটিভিটি দিয়ে আমাদের দেখতে হবে। এই যে রবি শনি যদি দ্বিতীয় থাকে, তাহলে এরা অযথা ধন নাশ করে, অযথা। কিভাবে? দেখো, আমাদের বাঘের থেকেও কিছু শিখবার আছে, বাঘ তার থেকেও কিছু শিখবার আছে। কি শেখার আছে? বাঘ তো বনের জন্তু, তার থেকে কি শিখবো? হিংসা ছাড়া। ও তো হিংস্র জন্তু এক। বাঘের থেকেও শেখার আছে। বনের মধ্যে হরিণ ছড়িয়ে রয়েছে, বিভিন্ন মদেশি জেব্রা, ভেড়া, মেষ ছড়িয়ে রয়েছে। বাঘ শিকার করে, হত্যা করে। কখন? একমাত্র যখন তার খিদে পায়, খিদে যখন তার মিটে যায়, বাঘের সামনে দিয়ে হরিণ ঘুরে বেড়ায়, সামান্য দূর দিয়ে হরিণ ভয় পেয়ে দৌড়য়, বাঘ কিন্তু তাকে আক্রমণ করে না। বাঘ যদি অকারণে হত্যা করত, তাহলে একদিন বাঘের খাদ্য ভাণ্ডার বাঘ নিজেই নষ্ট করে ফেলত। বাঘ শিকার করে যখন তার খিদে পায়, যতটা খিদে পায় নিজে খায়, তার পরিবারকে খাওয়ায়, অযথা হত্যা করে না। কারণ হরিণকে বাড়তে দিতে হবে, তাদের বংশ বৃদ্ধি হতে দিতে হবে, তবেই সে ভবিষ্যতের খাবার পাবে। তাই শনি আর রবি যদি ধনস্থানে থাকে, রবি আর রাহু যদি ধনস্থানে থাকে, এরা অযথা খরচা করে, অযথা। বাড়িতে দুটো টিভি আছে, মনে হলো এই টিভি মডেলটা খুব ভালো, চলো নিয়ে চলো। কত টাকা দাম? 24,000। তিনটে মোবাইল আছে, বাহ, মোবাইলটা খুব সুন্দর, এ আবার পেন্সিল সিস্টেম আছে, টাচ ফাচ করলো, স্টিক সিস্টেম। কত দাম? 27,000। ওহো, ক্যাশ তো নেই, কার্ড অ্যাকসেপ্টেড? হ্যাঁ, শিওর। কার্ড সুইপ করে দিল। তারপরে ক্রেডিট কার্ড থেকে ফোন আসছে, স্যার আপনার পেমেন্টটা কবে ভরবেন? প্রয়োজন ছিল না। তাই বাঘের থেকে শিখবার আছে। প্রয়োজনে ব্যয় করো, যত খুশি, অপ্রয়োজনে 1 টাকাও নয়। 27,000 টাকা মোবাইলটা নিয়ে এলে, 4 মাস ব্যবহার করলে,
একবার ছেলের হাত থেকে পড়লো, দুবার তোমার বুক পকেট থেকে পড়লো, একবার বাথরুমে তোমার স্ত্রীর কাছে ভিজে গেল, 1 বছরে মোবাইল হসপিটালে চলে গেল, 1 বছরে মোবাইল হসপিটালে চলে গেল, ক্রেডিট কার্ডে পয়সা দেওয়া হলো না, 3টে মোবাইল ছিল, কোনো প্রয়োজন ছিল না। ওই পয়সায় ছেলের MBA পড়বার জন্য পয়সা জমা করতে বা নিজের একটা সোনার হার বানাতে কাজে আসতো। যখন তার মোবাইলটা রয়েছে, না থাকলে কিনতে ঠিক আছে। তো বাঘের থেকে শিখবার আছে। বাঘ সঞ্চয়ী, বাঘেরও কি ব্যাংক আছে নাকি? হ্যাঁ। কেমন ব্যাংক? খাদ্য ব্যাংক, ব্লাড ব্যাংক, আমরা ব্লাড রেখে দেই। খাদ্য ব্যাংক, সে নিজেই সঞ্চয় করে, অযথা নষ্ট করে না। তো শনি রবি যাদের দ্বিতীয় স্থানে বা যাদের রবি রাহু দ্বিতীয় স্থানে, তাদের কিন্তু অযথা ব্যয় করলে তারা জীবনে খুব ধনকষ্টে পড়বে, খুব ধনকষ্টে পড়বে তারা। আর কি, এরা ছোট ছোট ব্যাপারে উত্তেজিত হয়ে যায়, হয়ে ঝামেলাতে জড়িয়ে পড়ে। ওই যে ধনস্থান মানে বাক্যস্থানে আছে তো কটুগ্রহ, পাপগ্রহ। কোনো কিছু হলো, তোমার কোনো বন্ধুর সাথে কিছু হয়েছে কারোর, তুমি শান্তিতে থাকো। কি হয়েছে রে? আরে চল তো আমি দেখে নিচ্ছি। এত বড় সমস্যা, আমাদের পাড়ায় এসে সব করবে, চল দেখে নিচ্ছি। ওর হয়ে তুমি কোনো ঝামেলা করলে, তুমি কোনো ঝগড়াঝাটি করলে, তুমি কোনো অশান্তি করলে, সব জায়গাতে তুমি একটি রকচটা ব্যক্তি হিসেবে পরিচিত হলে বা কোনো থানা পুলিশের ঝামেলা এলো, করো, বন্ধুর জন্য করো, আত্মীয়ের জন্য করো, সমাজের জন্য করো, শান্তির পথে করো, যেন তোমাকে হাজতবাস না করতে হয়, শান্তির পথে করো। এ থেকে আমাদের হাতির থেকে শিখবার আছে। কি শিখবার আছে? হাতির থেকে শিখবার আছে। তুমি তোমার বান্ধবীকে নিয়ে বা বন্ধুকে নিয়ে বা তোমার ভাগ্নিকে নিয়ে বা তোমার কোন আত্মীয়কে নিয়ে যাচ্ছ, কিছু উচ্ছৃঙ্খল কিছু লোক, কিছু ছেলে থাকে, তোমাকে একটু টিচ করে দিল, তুমি ঘুরে দাঁড়ালে একদম হিন্দি ফিল্মে হিরোর মতো, তুই জানিস আমার কে? এ আমার মামির মেয়ে, আমার মাস্তুতো বোন, কি এই সেই করে একটা তুমি একটা ঝামেলা সৃষ্টি করে দিলে। হাতির থেকে শিখবার আছে। কি শিখবার আছে বলবো। তুমি একজন ক্রিকেটার, একজন প্লেয়ার, আগে 2টো ম্যাচ ভালোভাবে জিতিয়েছো, এই ম্যাচটা পারোনি, রাস্তা দিয়ে যাচ্ছ মোটরসাইকেল নিয়ে, টিচ করে দিল, ব্রেক ডাউন, আর পারফর্ম নেই, এবার টিমের বাইরে, এবারে মাঠের বাইরে গিয়ে বল করাবে, তুমি উত্তেজিত হয়ে গেলে, একটা কিছু করে বসলে। তুমি একজন ডাক্তার, এত এত মানুষকে তুমি আরোগ্য দিয়েছো, তোমার নার্সিং হোমে গত 3 মাসের মধ্যে 4 জন পেশেন্ট মারা গেছে। কিছু পেশেন্ট পার্টি তোমার উপরে কিছু অভিযোগ এনেছে, কিছু হল্লা চিল্লা করেছে, তুমি যাচ্ছ গাড়ি করে বা হেঁটে বা করলো। ও নার্সিং হোম, ও ভালো হয় না লোকে, ওখানে এনেই তো এবারে আগে খাটিয়ে কিনে রাখতে হবে। তুমি উত্তেজিত হয়ে গেলে। হাতিকে দেখেছো? হাতি যখন যায় সামনে, সবাই কি করে? গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা প্রণাম করে। আর পিছনে দেখবে যে কুকুর ঘেউ 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 করছে। হাতি একবারও তাকায় না, একবারও তাকায় না।
আমি মানুষকে কুকুর ভাবতে বলছি না, আমি মানুষকে কুকুর ভাবতে বলছি না। তুমি ডাক্তার, তুমি প্লেয়ার, তুমি মানুষ, তুমি কে দুজন কি বললো তুমি সে কথা শুনছো। আর এত বছরের প্র্যাকটিসে তুমি যে হাজার হাজার মানুষকে আরোগ্য দিয়েছো, যারা তোমার থেকে বুকিং পাওয়ার জন্য উদ্গ্রীব, তোমার মেডিসিন পাওয়ার জন্য উদ্গ্রীব, তোমার পরামর্শ পাওয়ার জন্য উদ্গ্রীব, যারা আজও পরিচয় দেয় আরে আমার ছেলে তো বাঁচতই না, ওই যে ডক্টর এসকে সেন, সে কি অবস্থা, সে রাতে উনি অপারেশন করলেন তারপরে তো আমি আমার মুন্নাকে ফিরে পেলাম, সে কথা ভাবছো না। আজ একটা ম্যাচে হেরে গেছো, তোমাকে এরা টিচ করছে, আর তুমি যে তোমার স্কুলকে, তোমার কলেজকে, তোমার ক্লাবকে, তোমার স্টেটকে তুমি যে এত কাপ এনে দিয়েছো, এত স্বর্ণালী মুহূর্তে তুমি গোল করেছো, কি তুমি সেঞ্চুরি করেছো, সেগুলো ভাবছো না। এত সম্মান তুমি পেয়েছো, এত লোক তোমাকে এয়ারপোর্টে, রেল স্টেশনে সেলিব্রেট করতে আসে, আর তিনটে ছেলে তোমাকে টিচ করে দিল, তুমি তার সাথে ঝামেলায় জড়িয়ে গেলে। হাতির থেকে শেখো। বিরাট পার্সোনালিটি কখনো কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে না, তুমি হাতির থেকে শেখো। তাই এই রবি রাহু থাকলে তারা ওই বড় সাফল্যটা ভুলে যায় আর ছোট সমস্যাটা নিয়ে তার পিছনে ফিরে তাকায়। ফিরে তাকিও না। হেরেছো না এই ম্যাচে, নেক্সট ম্যাচ আছে, ম্যাচ শেষ হবে না, জীবন চলবে, ম্যাচ চলবে, জীবন চলবে, অপারেশন চলবে। কি হয়েছে? 1000 অপারেশনের মধ্যে 4টে সাকসেস হয়নি, তো কি হয়েছে? বাকি 996 জনকে তুমি আরোগ্য দিয়েছ, তুমি, ভগবান তোমার হাত দিয়ে আরোগ্য দিয়েছেন, সেটা দেখো। তাই রবি রাহু জড়িয়ে দেয় ঝামেলাতে, তোমরা জড়াবে না, হাতির থেকে শিখবে। বলবো আরো কথা, দেখো আগের দিনের চিঠিটা কি আছে। দর্শক বন্ধুরা, সত্যি কথা যে সততা, সহনশীলতা, ব্যাখ্যায়, বিশ্লেষণে বাবা শ্রী দেবদাসজি মহারাজ এক বিরল জ্যোতিষ গবেষক। তার ধর্মীয় আলোচনা, আধ্যাত্মবাদের উপর আলোচনা এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আর কোথা থেকে এর উৎপত্তি আজকে আমরা আলোচনায় ছিলাম। লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যদি রবি থাকে তাহলে জাতক জাতিকার জীবনে তা কি প্রভাব বিস্তার করে, কি অসাধারণ ব্যাখ্যা। সত্যি ব্যাখ্যা, বিশ্লেষণ, এটা শুনতে শুনতে কখন যেন 30 থেকে 35 মিনিট এই অনুষ্ঠানে চলে যায়। আর আমাদের অনুষ্ঠান আপনারা জানেন যে কিছুটা আধ্যাত্মবাদের উপর কথা আমরা শুনি মহারাজের শ্রীমুখ থেকে, কিছুটা আপনাদের প্রেরিত চিঠির আমরা উত্তর নিয়ে নিই গতানুগতিকভাবে, কারণ আপনারাও অধীর অপেক্ষায় বসে থাকেন আপনাদের প্রেরিত চিঠির উত্তর মহারাজের শ্রীমুখ থেকে জানার। আর তার আগে আরও একটি কথা বলি যে তার ব্যাপ্তি, তার বিচরণ কতটা, যেটা আমি আপনাদের সামনে প্রতিটি কার্যক্রমে বলে থাকি, তা কতটা অমলিন সত্য তা কিন্তু আজও বোঝা গেল যখন উনি 1851 সালের গ্রন্থ অধ্যাবসায় করেছেন, বছরের পর বছর ধরে আপনাদের সামনে উপস্থাপন করলেন। এবং একথাও আপনাদের জানিয়ে রাখি যে পুরীর সাথেও কিন্তু উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসুন আমরা আজকে সত্যি সত্যি বহু মানুষ অপেক্ষা করেন, নইলে আমরা ওনার মুখ থেকে, ওনার শ্রীমুখ থেকে আমরা আধ্যাত্মবাদের উপরই আরও কিছু আলোচনা শুনতাম মন্ত্রমুগ্ধের মতো। কিন্তু যথারীতি আজকে বিগত কার্যক্রমে কথা দিয়েছিলাম সন্দীপ নাথকে, বেহালা থেকে পাঠিয়েছিলেন, ওনার চিঠির আজকে উত্তর না দিলে আমরা কথা থেকে বিচ্যুতি ঘটাবো, সেই কারণেই ওনার চিঠিটি আজকে একবার নিয়ে নিই। উনি লিখছেন যে বাবা শ্রী দেবদাসজি মহারাজ, পত্রের প্রথমে আপনাকে শতকোটি প্রণাম এবং আন্তরিক ভালোবাসা জানাই। টিভি চ্যানেলে আপনার অনুষ্ঠান আমার মনকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। টিভি চ্যানেলে যতজন জ্যোতিষগুরু অনুষ্ঠান করেন আপনার অনুষ্ঠান সবথেকে জনপ্রিয় এবং মনোগ্রাহী। দেখুন সন্দীপবাবু, এটা হয়তো আপনার কথা, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের
আমাদের একটাই মূল বক্তব্য, আমাদের কিন্তু প্রতিটি জ্যোতিষ গুরুর কাছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমাদের আছে। এবং উনি আরও লিখছেন, বাবা আমি অনেক হতাশাগ্রস্ত এই পত্র লিখছি, আমার কাছে এখন বাঁচা মরা এক হয়ে গেছে। আমি MBA করার সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পাইনি। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে 4,500 টাকা মাইনেতে চাকরি করছি। এখন আপনার কাছে আমি জানতে চাই, আমি কি কোনোদিন ভালো চাকরি পাবো না? আর যদি ভালো চাকরি পাই তবে কবে নাগাদ পাবো? কবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো? এবং উনি ওনার জন্ম তারিখ দিয়েছেন। ওনার ডেট অফ বার্থ জন্ম তারিখ হলো 30/9/1969 রাত্রি অর্থাৎ সন্ধ্যে 7:40 সন্ধ্যে 7:40 জন্মস্থান কলকাতা। সন্দীপবাবু লিখছেন যে আমার বিবাহিত জীবন সম্পর্কে একটু আলোচনা করবেন, কেমন বিবাহ হবে, কবে হবে, পাত্রী চাকুরিরতা হবে কিনা, কোন দিকে হবে এবং কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের পাত্রীর সঙ্গে আমার বিবাহ হবে যদি জানান, তাহলে আমি আপনার প্রতি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকব। এটি সন্দীপ নাথ, বেহালা, পঞ্চাননতলা, কলকাতা 34। আপনার চিঠির যথোপযুক্ত বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। বাবা সন্দীপ, তুমি আমাকে এই চিঠি পাঠিয়েছ, তোমার জীবন সম্পর্কে তুমি খুব সমস্যাগ্রস্ত। MBA মানুষ এত টাকা খরচা করে, অনেকে তো এডুকেশন লোন নিয়েও করে। অনেকের বাবা লোন করে MBA পড়ান, তাকে শুধুমাত্র 4,500 টাকার কোনো ইনসিকিউর চাকরি করবার জন্য। বাবা তুমি হতাশ হবে না, সমস্যা আছে তো ভগবান তার সমাধানও দিয়েছেন। 30শে সেপ্টেম্বর 1969 সেদিন ছিল মঙ্গলবার। সন্ধেবেলা 7:40 তোমার কলকাতাতে জন্ম। বাবা আমি তোমার রাশি লগ্ন বলছি। বাবা সন্দীপ, তোমার বৃষ রাশি মেষ লগ্ন, রোহিণী অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। 4 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। কৃষ্ণ পঞ্চমী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ এবং নরগণ। এখানে তোমার ছকটা আমি উপস্থাপন করেছি। বাবা তোমার মেষ রাশিতে আছে লগ্ন শনি, বৃষে আছে চন্দ্র, মিথুনে কোনো গ্রহ নেই, কর্কটে কোনো গ্রহ নেই, সিংহে আছে শুক্র কেতু, কন্যায় আছে রবি বুধ বৃহস্পতি, তুলায় কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই, ধনুতে আছে মঙ্গল, মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে আছে রাহু, মীনে কোনো গ্রহ নেই। তোমার জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো আছে, মঙ্গল ভালো আছে, শুক্র ভালো আছে, কেতু ভালো আছে, রাহু ভালো আছে। এবারে তুমি MBA করেছো, কিন্তু তুমি কেন মাত্র 4,500 টাকার চাকরিতে, বেসরকারি চাকরিতে ইনসিকিউর অবস্থায় আছো? তোমার 40 বছর বয়স হলো বাবা। সন্দীপ
তোমার 40 বছর বয়স হলো, খুব দুঃখজনক, উদ্বেগজনক। কেন এমন অবস্থা? তোমার লগ্নে শনি আছে, শনি তোমার দশম আর একাদশ ঘরের মালিক। লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 10-এর ঘর মকর, তার মালিক শনি। 11-র ঘর কুম্ভ, তারও মালিক শনি। এই কর্মঘর আর আয় ঘর, কর্ম এবং ইনকাম, এই 2 ঘরের মালিক শনি লগ্নে নিচস্থ। এটাই তোমার কর্মে এবং ইনকামে বাধার কারণ। এটাই তোমার কর্মে আর ইনকামে বাধার কারণ। তোমার পক্ষে ব্যবসা ভালো নয়, চাকরি ভালো। তোমার পক্ষে ব্যবসা ভালো নয়, চাকরি ভালো। কারণ এখানে রবি বুধ বুধাদিত্য যোগ, আবার বুধ বৃহস্পতি ধননাশ যোগ, ধনকে নাশ করায়। মাঝে মাঝে তুমি কিছু টাকা পয়সা কিছুটা সঞ্চয় করে ফেলো, আবার তোমাকে ব্যাংকের পাসবুক খালি করে সব টাকা তুলে আনতে হয়। এত খরচার চাপ, এত খরচার চাপ, কিন্তু আয় বাড়ে কই? আয় তো বাড়ে না। বড় দুশ্চিন্তা। তোমার এই দুটো খারাপ আছে, দশমপতি একাদশপতি লগ্নে নিচস্থ, আর বুধ বৃহস্পতি ধননাশ যোগ। তোমার ভালো কিন্তু অনেক গ্রহ আছে, চন্দ্র ভালো আছে, তোমার ভালো গৃহ বাড়ি হবে, মঙ্গল ভালো, তোমার মনের মতো গৃহ আর বাড়ি হবে। কবে হবে বলবো। তোমার শুক্র ভালো আছে, তোমার স্ত্রী শিক্ষিতা হবে, সুন্দরী হবে। তোমার স্ত্রী শিক্ষিতা হবে, সুন্দরী হবে। সে মেডিকেল ডিপার্টমেন্টে নার্স অথবা স্কুল টিচার হবে। নার্স বা মেডিকেল ডিপার্টমেন্টে কোনো কাজে সে ইনভলভ থাকবে, অথবা সে টিচার হবে, অথবা সে টিচার হবে। সে সেলফ লেডি হবে, সে সেলফ লেডি হবে। তোমার লগ্নে শনি নিচস্থ। তোমার জীবনে এর আগে 3 বার বিয়ের যোগ গেছে, 3 বার বিয়ের যোগ গেছে, হয়নি, বাধা হয়ে গেছে। বিয়ে অবধি যায়নি, বাধা হয়ে গেল। এবার বিয়েটা সেরে ফেলতেই হবে। 9 সালে তোমার বিয়ে নেই, 10 সালে তোমার বিয়ে নভেম্বর মাসের 12 তারিখের পর। লেখো, তোমার বিয়ে 10 সালের নভেম্বর মাসের 12 তারিখের পর হবে। তোমার সেলফ লেডি চাকুরিরতা মেয়ের সাথে বিয়ে হবে। বৌমা স্কুল টিচার হবে অথবা মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করবে। বৌমা স্কুল টিচার হবে অথবা মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করবে। সুন্দরী হবে, রুচিশীলা হবে, দেব ভক্তি থাকবে তার মধ্যে, খুব ঈশ্বর বিশ্বাসী হবে, ভগবানের প্রতি তার ভক্তি শ্রদ্ধা থাকবে। তুমি 2টি সন্তান পাবে, 2টি সন্তান। তোমার 2টি সন্তান আছে ভাগ্যে, 2টি সন্তান।
তোমার শ্বশুর বেঁচে থাকবে না, তোমার শ্বশুর বেঁচে থাকবে না। তোমার জন্মস্থান থেকে 120 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। তোমার জন্মস্থান থেকে 120 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। তুমি জানতে চেয়েছো যে তোমার চাকরি জীবনে তুমি কবে প্রতিষ্ঠা পাবে। তোমার তো প্রতিষ্ঠা পাওয়ার যোগ অনেক দিন আগে শুরু হয়ে গেছে। তোমার প্রতিষ্ঠা পাওয়ার যোগ শুরু হয়ে গেছে 29শে মার্চ 1995 সাল থেকে। 29শে মার্চ 1995 থেকে তোমার সময় শুরু হয়ে গেছে। এই যে 29শে মার্চ 1995, এই যে হয়নি কেন? হয়নি কেন? তোমার হচ্ছে না যেন বাবা, কেন? তোমার ওই শনিটা নিচস্থ হয়ে বসে আছে, মনে বড় দুশ্চিন্তা আর ভীতিভাব, মনে বড় দুশ্চিন্তা ভীতিভাব। শনি এক পা কাজ এগোয়, দুপা কাজ এগোয়, আবার এক পা পেছন। কাজটা দুভাগ এগোয়, আবার এক ভাগ পিছিয়ে যায়। শনি সব কাজে বিলম্ব, পাবো আর পাচ্ছি, কিন্তু পাচ্ছ না কিছু। সবকিছুই কথা চলছে, হবে যেন, এই যেন হয়ে যায়, এই যেন হয়ে যায়, হয় না কিছুই। মনে দুশ্চিন্তা, মনে ভয়, সব কাজে বাধা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, দাঁতে ব্যথা, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, অনিদ্রা, অনিদ্রা, এগুলো থাকছে। তোমার এই শনি তোমার এই 95 সাল থেকে আর একেবারে 2009 পুরো তোমার 14টা বছর শনি তোমাকে গ্রাস করে রেখেছে। এখন কিচ্ছু করবে না। জন্মাষ্টমী পুণ্যতিথি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, পুণ্যতিথি আসতে জন্মাষ্টমী। বহু ভক্ত, সন্ত, সাধু তারা এই দিনটাকে কাজে লাগানোর জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। জন্মাষ্টমীতে তুমি এই গ্রহের উপায় করবে, এই শনির উপায়, এই ধননাশ যোগের উপায় তুমি জন্মাষ্টমীতে করবে। এখন আমি তোমায় যেটা বলে দেব সেটা অত্যন্ত মন দিয়ে শোনো। আমি তোমার রাশি লগ্ন অনুযায়ী আমি তোমার মাঙ্গলিক চিহ্ন বলে দেই। তোমার মাঙ্গলিক চিহ্ন উদীয়মান সূর্য। উদীয়মান সূর্যের ছবি তুমি তোমার ঘরে রাখবে, তোমার বিয়ের কার্ডের ওপর রাখবে। আর যে বিয়ের কার্ডটা দেবে, তোমার বিয়ের কার্ডের উপরে তুমি উদীয়মান সূর্যের ছবি রাখবে। আর কি করবে তুমি? আর এই যে দেখো এখানে যেরকম স্বস্তিকের ছবি যেভাবে রেখেছে, দেখো এটা, হ্যাঁ এই দেখো ঘটের মধ্যে দেখছো যে স্বস্তিকের ছবি বিয়ের কার্ডে, কারণ তার মাঙ্গলিক চিহ্ন ছিল স্বস্তিক। তুমি উদীয়মান সূর্যের ছবি রাখবে। এই দেখো বিয়ের কার্ড, এটা এই রকম বিয়ের কার্ডে তুমি উদীয়মান সূর্যের ছবি রাখবে। তুমি কিন্তু কন্যা রাশির মেয়েকে বিয়ে করবে না বাবা সন্দীপ, তুমি কন্যা রাশির মেয়েকে বিয়ে করবে না, তুমি বৃষ লগ্নের মেয়েকে বিয়ে করবে না, বৃষ লগ্নের মেয়েকে বিয়ে করবে না। তোমার শুভ তারিখগুলো তুমি লিখে ফেলো। 1, 2, 3, 9, 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 10, 11, 12, 18, 19, 20, 21, 19, 20, 21, 27, 27, 28, 29, 30,
প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। পূর্ব এবং উত্তর তোমার পক্ষে শুভ দিক, পূর্ব এবং উত্তর তোমার পক্ষে শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে, তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। তুমি পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা তুমি উত্তর দিকে মাথা করে বসে যে কোনো শুভ কাজ করবে। স্কাই ব্লু, আকাশী তোমার সব থেকে শুভ রং, আকাশী। ইন্ডিগো বা ডিপ নীল, হলুদ, ক্রিম, উজ্জ্বল সাদা তোমার শুভ রং। সব থেকে শুভ রং তোমার আকাশী, সব থেকে শুভ রং আকাশী। এইসব রঙের জামা কাপড়, পেন, রুমাল, বেডশিট, তোয়ালে তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। এইসব রঙের বেডশিট, তোয়ালে, জামা কাপড় তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। কেমন? এবারে শুনে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি পলাশ ফুলকে গোমূত্র দিয়ে বেটে, গরুর মূত্র বা পেচ্ছাপ, গরুর ষাঁড়ের নয়, পলাশ ফুলকে গরুর পেচ্ছাপ বা মূত্র দিয়ে বেটে তুমি ছায়াতে শোকাবে, রোদে নয়, ছায়াতে শোকাবে। এবং শুকিয়ে গেলে এর চূর্ণ তৈরি করে, এর ডাস্ট বা চূর্ণ তৈরি করে প্রতিদিন স্নানের জলে তোমার বালতি হোক, গামলা হোক, তোমার বাথটাব হোক, তাতে 1 চামচ করে মিশিয়ে তাই দিয়ে তুমি স্নান করবে। মন্ত্র বলবো, অত্যন্ত শুভ নিয়ম, এটা অত্যন্ত শুভ নিয়ম। আর প্রতি পূর্ণিমায় তুমি ডুবে স্নান করবে, কোন পুকুরে, নদীতে, জলাশয়ে, সাগরে, না হলে বাথটাবে ডুবে স্নান করবে, ডুব দিয়ে স্নান করবে প্রতি পূর্ণিমাতে। এবার যে মন্ত্রটা তোমায় বলছি, তুমি এটাকে লেখো। ওং হিং, আবার লেখো হিং। আমি প্রথম থেকে বলছি। ওং একবার হবে, হিং দুবার, শ্রী দুবার, লক্ষ্মী বাসুদেবায় নমঃ, লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা তুমি প্রতিদিন 108 বার জপ করবে, সম্ভব না হলে 28 বার করবে। কেমন? জন্মাষ্টমী ভুল করবে না, 13ই আগস্ট জন্মাষ্টমী। তার আগে কারোর পরামর্শ নাও, আর জন্মাষ্টমীতে এটা করতে হবে। জন্মাষ্টমী, এখন না, জন্মাষ্টমী। ভগবান তোমার মঙ্গল করুন। ওং নমঃ শিবায়। দর্শক বন্ধুরা, আজকে যেহেতু আর সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। যাওয়ার আগে একটা কথাই বলি যে মহারাজের যেমন প্রতিটি কথায় মঙ্গল কামনার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আগামী দিন আবার আমরা ফিরে আসব। আপনাদের জীবনে মঙ্গল বিরাজ করুক এই আশা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ওং নমঃ শিবায়।